ওকে। এবং এই রিপোর্টে যদি ফাইন্ডিং দেখেন খুবই অ্যালার্মিং। যে আগে হিটওয়েভটা শুরু হতো কি, বেসিক্যালি হচ্ছে এপ্রিল মে মাস, তারপর জুনের ফার্স্ট উইকে বর্ষা শুরু হয়ে যেত। এবং এই যে হিটওয়েভ এটা মোটামুটি চলে যেত, যে বর্ষা বৃষ্টি শুরু হুম হয়ে যেত হুম। তাপমাত্রা নিয়ে। এখন হচ্ছে কি, এই যে হিটওয়েভ শুরু হচ্ছে এটা কি কি হচ্ছে, শুধু এই এপ্রিল মে মাস না, এটা আপনাকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ করতেছে। যখন অতিমাত্রায় গরমটা পড়ে তখন এই হিট স্ট্রোকে দেখা যায় যে আমাদের বডির যে হাইপোথ্যালামাস, ব্রেনের হাইপোথ্যালামাস, সে এটাকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে ইমার্জেন্সি ভাবে উইদিন 10 to 15 মিনিটস এর মধ্যে আমাদের বডির টেম্পারেচারটা বেড়ে যায়। যদিও তিনটার সময় তাপমাত্রা আপনার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়, কিন্তু অনেক সময় দেখেন তো তিনটার পরে যেও এটা কিছুটা বেড়ে যায়, এবং এর যে হিটটা রিলিজ হতে থাকে, এবং দেখা যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত হিটটা অনেক বেশি থাকে। যে আমাদের পানির যে ঘাটতিটা থাকে, এখান থেকে পানির ঘাটতিটা হয়তো পূরণ হওয়া সম্ভব হতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা এদের কেমিক্যাল এবং এই কেমিক্যালের রিয়েকশনে আমাদের আরো অন্যান্য ক্ষতি হলেও হতে পারে, এইটা একটা বিষয়। লেবুর শরবত বা যেগুলো বানায় ম্যাক্সিমাম এগুলো হচ্ছে, যেগুলো হলে আমরা আইস গুলো হচ্ছে আপনার পচা মাছটা যে লেকে মাছকে রাইট। দিয়ে রাখার জন্য করে, এগুলো আসলে হাইজেনিক ফ্যাক্টরি থেকে তৈরি হয় না। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার মানে এর তথ্য মতে যতটুকু আমার হাতে তথ্য আছে যে স্বাধীনতার হুম আগে 1960 সালে হলো 30শে এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াসের হুম সর্বোচ্চ ইয়ে আছে। এবং এর 54 বছর পরে অর্থাৎ 2014 সালে এটা চল্লিশ হুম দশমিক দুইয়ে নেমে আসছিল। আহ আবার 2023 সালে এটা 40.2 হয়েছে। সো এই যে রেকর্ড, এই রেকর্ডের কাছাকাছি কিন্তু এখন আছে ধরেন 42.6 হয়েছে গত শনিবার। রাইট। তাও যশোরে রাজধানীতে কিন্তু 40.4। সো এই দুই হুম এবং দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। কিন্তু ওই সময়ের গরম যে পরিমাণ অসহনীয় ছিল, এখন এর চেয়ে অনেক বেশি অসহনীয় হয়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে কি কারণে যেটা আপনাদের কাছ থেকে একটু যেটা আমরা শুনি সেটা হচ্ছে হিট ইন্ডেক্স বা তাপ সূচকের ব্যাপারটা। সো এটা হুম। যদি একটু আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বলতেন যে এত অসহনীয় হয়ে গেছে কেন আগের হ্যাঁ তুলনায়। এটা হ্যাঁ, এটা হচ্ছে ঠিকই আপনি বলেছেন, এটা অর্থনীতি হচ্ছে এই কারণে। আপনি তাপমাত্রা যদি রেকর্ড দেখেন, যেমন যদি এপ্রিল মাসে রেকর্ড হচ্ছে আপনার 44.4, এটা 1980 সালে হয়েছিল, হুম মেবি 17ই এপ্রিল দিকে। এখন কিন্তু আমাদের 44 ডিগ্রি ওঠে নাই, তারপর অপশন এই কথা হচ্ছে। আমরা বেসিক্যালি কি বলি যে, আমরা যদি লংগেস্ট যেটা মিটিং করি যখন মার্চ এপ্রিল মাসে 1 তারিখে, আমরা বলি যে তিনটা হিট ওয়েভ আসবে, তীব্র থেকে মাঝারি, মানে তিনটা স্পেলে আসবে। হুম তিনটা স্পেল আর দুটো হচ্ছে মৃদু থেকে মাঝারি। এর মানে কি, হিট ওয়েভটা সিস্টেম কি, আপনার 5 দিন আসবে, বা 4 থেকে 5 6 দিন, তারপরে মাঝখানে ওয়েস্টার্ন সময় বৃষ্টি হবে, পরে যায় আবার হবে। অর্থাৎ মাসের ভিতরে তিনটা কি চারটা আপনার স্পেল আসবে, বা অনেক সময় 12টা 4টা স্পেল হবে। মাঝে মাঝে কি হবে, বৃষ্টি হবে। এইভাবে স্পেলকে নিয়ন্ত্রণ করে। এখন যদি আপনি বলেন যে কয়টা স্পেল এই হিট ওয়েভের, এখন ওভারঅল যদি আমরা মে মাস দিই একটা স্পেল, এর মানে কি, স্পেল হওয়ার কথা হলো তিনটা কি চারটা, হুম হুম মাঝখানে ব্রেক দিবে 4 বার। এবং হুম যেহেতু হুম আপনার তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যায়নি, কিন্তু এখানে কি হচ্ছে, একটা স্পেলই মোটামুটি পুরো মাসকে কভার করেছে। এখন হচ্ছে আচ্ছা কি, আচ্ছা। যদি মাঝখানে আপনার ধরেন আহ তাপমাত্রা 40 উঠলো বা 45 উঠলো, নো ফ্যাক্টর, মাঝখানে যদি 3 4 দিন বৃষ্টি হতো, সেক্ষেত্রে কি হতো, অনেকটা নিউট্রাল পর্যায়ে চলে আসতো। আবার যদি তাপমাত্রা বাড়তো তাহলে, কিন্তু এখন হচ্ছে কি, তাপমাত্রা হয়তো রেকর্ড ক্রস করে নাই, কিন্তু এখন হচ্ছে যে প্রলং হিট ওয়েভ হচ্ছে। এই কারণে এই সমস্যা দাঁড়িয়েছে, যেটা গত বছর হয়েছিল, তার আগের বছর হয়েছিল। এখন শুধু এটা হচ্ছে কি এমন অ্যালার্মিং। আমরা একটা, বিশেষ করে আমি একটা ক্লাইমেট রিপোর্ট বিএমডি থেকে পাবলিশ করেছি। এটা হচ্ছে আমার বিএমডি তে অফিসিয়াল একটা রিপোর্ট। এটা আমার ওয়েবসাইটও আছে, আমাদের ওয়েবসাইটে। এটা এই বছরের 27 ফেব্রুয়ারিতে আমরা লঞ্চিং করেছি। ওকে। এবং এই রিপোর্টে যদি ফাইন্ডিং দেখেন খুবই অ্যালার্মিং। যে আগে হিটওয়েভটা শুরু হতো কি, বেসিক্যালি হচ্ছে এপ্রিল মে মাস, তারপর জুনের ফার্স্ট উইকে বর্ষা শুরু হয়ে যেত। এবং এই যে হিটওয়েভ এটা মোটামুটি চলে যেত, যে বর্ষা বৃষ্টি শুরু হুম হয়ে যেত হুম তাপমাত্রা নিয়ে। এখন হচ্ছে কি, এই যে হিটওয়েভ শুরু হচ্ছে এটা কি কি হচ্ছে, শুধু এই এপ্রিল মে মাস না, এটা আপনাকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ করতেছে। এমন গত বছর আপনার জুন মাসের 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা হিটওয়েভ ছিল। এমনকি রাজশাহীতে তাপমাত্রা জুন মাসেও 41.5, মানে হুম জুন হুম মাসের প্রথম 2 সপ্তাহ টানা হিটওয়েভ ছিল। এখন দেখা হুম। যাচ্ছে এই যে গরম আর সহসায় যদি বৃষ্টি হয় না, এই জন্য মানুষের ভিতরে কি হয়, এক পর্যায়ে এটা একটা ধৈর্যের যেটা বলে হ্যাঁ ধৈর্যচ্যুতি হ্যাঁ, হয়ে যায়, যদি অসহনীয় লং হয়ে টার্ম যায়। হিটের থাকে। বিশেষ হ্যাঁ করে হ্যাঁ। বয়স্ক লোক যারা, বাচ্চা,
আর আর একটা জিনিস হচ্ছে আমরা তো এখন হচ্ছে এসির উপর অভ্যস্ত, এটা একটা ব্যাড ইফেক্ট। যেমন আমার বাচ্চারা ম্যাক্সিমাম এসির ভিতরে থাকতে চায়, কিন্তু এটা একটা একটা পুরো ব্যাড ইফেক্ট। এবং হুম। এইগুলোর ক্ষেত্রেও কিছুটা শিক্ষিত লোকেদের যেমন যে বাইরে গেলে এক ধরনের ধৈর্যচ্যুতি ঘটে। আর যারা ডে লেবার তার তো হবেই, কারণ তারা অনর্গল, তারা এই ধরনের দিনের বেলা যে গরম ছিল রাতের বেলাও সেই একই গরম। দেখা যায় হুম। রাতের তাপমাত্রা যেখানে কমার কথা সেখানে হুম। 29 ডিগ্রি, রাতের বেলাও গরম, আবার দিনের বেলা উঠেছে গরম, এবং টানা 15-20 দিন, এটা তো অসহনীয় হবেই। না, আরে এই বিষয়টাকে এরকম যে বায়ুর তাপমাত্রা এবং জলীয় বাষ্পের যে মিশ্রণ, এটা হুম। আসলে এই দুইটা মিলেই তো মানুষের দেহে আসলে মানে গরম ইয়াটা এইটার না, মধ্যে কি? এটা হচ্ছে, এটা জি। এটা জলীয়বাষ্প একটা বড় ফ্যাক্টর আমাদের যে শরীর ঘামার জন্য। যদি হুম। বাতাসের, যেমন গত বছর যে হিট ওয়েভ ছিল, গত বছর তাপমাত্রা 43 ছিল, কিন্তু গত বছর একটা জিনিস পজিটিভ ছিল, আপনার মানে জলীয় বাষ্প পরিমাণ কম ছিল। এখন দেখা হুম। যাচ্ছে দিনের বেলা 43 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে, কিন্তু রাতের বেলা জলীয় বাষ্প থাকার কম কারণে তাপমাত্রা অনেক সময় 17, 18, 19 নেমে আসে। এই জন্য আগে গত বছর যদিও প্রলং হিট ওয়েভ ছিল, কিন্তু পাবলিক ওইভাবে পারসেপশন ওইভাবে বুঝতে পারেনি, কারণ জলীয় বাষ্প পরিমাণ কম ছিল। মানে আপনার যে হিট ফিলিংস এটা অনেকটা কম ছিল। কিন্তু ওকে। এবছর যেটা হচ্ছে যে তাপমাত্রা বেশি এবং হিউমিডিটি বেশি, এই জন্য হয় কি আমরা যখনই বাইরে যাচ্ছি প্রচন্ড শরীর ঘামছে, এবং আমাদের কি অস্বস্তি বোধটা অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা হিট অ্যালার্টে বারবার বলছি যে অস্বস্তি বোধ বেড়ে যাবে, কারণ হচ্ছে কি এই সময় পর্যাপ্ত জলীয় বাষ্প আছে। এবং এই পর্যাপ্ত জলীয় বাষ্প থাকলে আপনি যেটা করলেন যে রেকর্ডকে ক্রস করতে পারেন, যখন জলীয় বাষ্প বেশি থাকবে সেই সময় ম্যাক্সিমাম তাপমাত্রা উঠতে দেবে না। সে করবে কি 40-42 যাওয়ার পর স্যাচুরেটেড হয়ে যাবে, তাপমাত্রা উঠবে না, কিন্তু রাতে তাপমাত্রা বাড়িয়ে তুলবে। এই ক্ষেত্রে আরো সমস্যা বড় ধরনের অ্যারাইজ করবে। আর যদি এই মুহূর্তে যদি জলীয় বাষ্প কম থাকতো, তাহলে তাপমাত্রা আপনার এই 40 না, আজকে আপনার 42-44 ডিগ্রি উঠে যেত, যদি জলীয় বাষ্প কম থাকতো। কিন্তু জলীয় বাষ্প থাকার কারণে রাতে তাপমাত্রা বাড়িয়ে তুলছে, এবং মানুষের ভিতরে অস্বস্তি বোধটা আরো আরো তীব্র হচ্ছে। শিশু এবং বয়স্ক এরাই তো সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় আছে। সো এদের জন্য আপনার পরামর্শ কি যে এই সময়টা, এবং আপনি শুনলেন আবহাওয়াবিদ বলেছেন যে আগামী 3-4 দিন আরো বাড়বে এবং এই এপ্রিল পর্যন্তই প্রায় এই তাপদাহ থাকবে, সো তাপ প্রবাহ থাকবে। সো এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ যে কি আসলে কি করা উচিত বৃদ্ধ, বয়স্ক এবং শিশুদের জন্য কি কি মেজার নেওয়া উচিত? প্রাথমিকভাবে পরামর্শের আগে আমি প্রাইমারি ভাবে একটু বেসিক ধারণাটা ক্লিয়ার করতে চাই যে জি। হিট স্ট্রোক এই ব্যাপারটা নিয়ে আমরা সকলে কম বেশি তো পরিচিত হয়ে উঠেছি, অ্যাটলিস্ট কেউ যদি আগেও না জেনে থাকতাম হয়তোবা গত 3-4 দিনের এই ইমার্জেন্সি সিচুয়েশনে এই টার্মটার সাথে সকলেই মানে পরিচিত হয়ে উঠেছে। তো হিট স্ট্রোকে আসলে যেটা হয় যে হিট ব্যাপারটা বোঝা যাচ্ছে যে তাপের কারণে হচ্ছে, তো আমাদের বডির টেম্পারেচারটা খুব দ্রুত বেড়ে যায়। এখন এর সাথে পার্থক্য করার জন্য আরেকটু বলা যেতে পারে যে জ্বরেও তো আমাদের টেম্পারেচারটা বেড়ে যায়। তো জ্বরে আমাদের শরীরের যে তাপমাত্রাটা বাড়ে, আর এই মুহূর্তে হিট স্ট্রোকের কারণে যে তাপমাত্রাটা বাড়ে, এই দুটোর বেসিক পার্থক্য হচ্ছে যে জ্বরের সময় আমাদের শরীরের যে তাপমাত্রাটা বেড়ে যায় এটা একটু টাইম নিয়ে বাড়ে, হয়তোবা এখন আমার একটু কম, তারপর আস্তে আস্তে 1-2 ঘন্টা করে করে বাড়ে। হিট স্ট্রোকের জন্য যেটা হয় যে এটা 10-15 মিনিটের মধ্যে আমার বডির টেম্পারেচারকে 104 ডিগ্রি ফারেনহাইট বা অ্যাপ্রক্সিমেটলি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছে নিয়ে যায়। এবং এইটা নিয়ে যাওয়ার কারণেই মূলত আমাদের পরবর্তীতে সমস্যা হয়, কারণ আমাদের শরীরের নিজস্ব একটা রেগুলেটরি মেকানিজম আছে যে আমরা যদি শীতে যাই আমাদের বডির হাইপোথ্যালামাস আমাদের এই প্রবলেম মানে এই সিস্টেমটাকে রেগুলেট করে। তো আমরা যদি প্রখর শীতে যাই আমাদের হাইপোথ্যালামাস আমাদের শরীরকে গরম করার ট্রাই করে, আবার প্রচন্ড গরমে হাইপোথ্যালামাস আমাদের বডিকে ঠান্ডা করার ট্রাই করে। তো যখন অতিমাত্রায় গরমটা পড়ে তখন এই হিট স্ট্রোকে দেখা যায় যে আমাদের বডির যে হাইপোথ্যালামাস, ব্রেনের হাইপোথ্যালামাস, সে এটাকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে ইমার্জেন্সি ভাবে উইদিন 10-15 মানে উইদিন 10-15 মিনিটস এর মধ্যে আমাদের বডির টেম্পারেচারটা বেড়ে যায়। তো এখন পরামর্শ যেটা সেটা হচ্ছে গিয়ে যে প্রাথমিকভাবে আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে কম বেশি কাজকর্ম করতে বাইরে যেতে হয়। তো সেক্ষেত্রে একান্তই মানে খুব বাধ্যগতভাবে প্রয়োজনীয় না হলে বাইরে যাওয়ার যে ব্যাপারটা বা একদম ডিরেক্ট সান বাথ বা সূর্যের আলোর সংস্পর্শে না গিয়ে যদি সেই কাজগুলো করা যায় সেভাবে একটু চেষ্টা করা, বা বাইরে যতটা সম্ভব কম থাকা। এছাড়াও ব্যাপার হচ্ছে দৈনন্দিন ভাবে আমরা নিয়মিতভাবে পানি পান করার যে ব্যাপারটা, কারণ সাধারণভাবে আমরা মেডিকেল রুলস হিসেবে যেটা ফলো করি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যার ওজন কমপক্ষে 75 কেজি, সেই হিসেবে
হিসেবে আমরা ট্রাই করে থাকি যে কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পর্যন্ত পানি খাওয়ার জন্য। আর হিট স্ট্রোকের এই যে ব্যাপারটা, এটাতে দেখা যায় যে আমাদের মধ্যবয়স্ক লোকজনের চাইতে শিশু এবং বৃদ্ধ এনারাই বেশি ইফেক্টেড হন। তো ওনাদের জন্য যে পরামর্শটা থাকবে যে প্রাথমিকভাবে অবশ্যই বাইরে যাতে ওনারা কম যাওয়া আসা করেন, সেটার জন্য তো একটা পরামর্শ থাকবেই। পাশাপাশি যারা পূর্ণবয়স্ক বা বয়স্ক লোক আছেন, তারা অবশ্যই 2 থেকে 2.5 লিটার পানি নিয়মিত অবশ্যই পান করবেন। বাচ্চাদের জন্য 2 থেকে 2.5 লিটার পানি পান করাটা বাধ্যতামূলক না, কারণ ওদের বডির একটা ক্যাপাসিটি আছে। তো ওইভাবে যত সম্ভব অ্যাটলিস্ট বাচ্চাদের জন্য বয়স আন্দাজে তো করা আছে, তবে দৈনিক ওদের আধা লিটার থেকে 1 লিটার পর্যন্ত ওরা পান করতে পারে। সেটাও ডিপেন্ড করবে ওরা দৈনিক কতটা ওদের সোয়েটিং হচ্ছে, মানে ঘাম হচ্ছে, বা ওরা কতটা দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, এগুলোর উপর ডিপেন্ড করে। আর পানি খাওয়ার ব্যাপারটা তো অবশ্যই সকলের জন্য প্রাইমারি এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এর বাইরে আমাদের রেগুলার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলকে আহ চিন্তায় রেখে বা সেটাকে কনসিডারেশনে রেখে আমরা দৈনন্দিন ভাবে আহ যেভাবে খাওয়া দাওয়া করি, সেই খাবার দাবার গুলোর মধ্যে যাতে নরম এবং তরল জাতীয় খাবারটা যদি আমরা রাখতে পারি, যেমন ডাবের পানি, যে কোনো ধরনের ফলের রস বা আখের রস, এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা নিয়মিত আমাদের খাবার তালিকায় যদি আমরা খাদ্যাভ্যাস হিসেবে রাখতে পারি, সেক্ষেত্রে হয়তো বা একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে যেমন আমি যতটুকু জানি ডায়াবেটিস রোগী যারা আছে তাদের ইয়াটা তো আরো বেশি ভালনারেবল। তাদের জন্য কি পরামর্শ আপনার? ডায়াবেটিক রোগী যারা আছেন, তারা হয়তো বা কখনো কখনো কোনো না কোনো ইনসুলিন নিয়ে থাকছেন, অথবা ট্যাবলেট খাচ্ছেন, বা তারা রেগুলার একটা ডায়েটের মধ্যে থাকেন। সো পানি খাওয়ার যে ব্যাপারটা, পানি খাওয়া, কম খাওয়া বা বেশি খাওয়ার সাথে ডায়াবেটিসের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না ওই ক্ষেত্রে, কারণ পানিটা তার, সে যদি নিয়মিত খায়, তার সাথে ডায়াবেটিস বাড়া বা কমার কোনো সম্পর্ক নেই। সেটা যদি বাড়েও বা কমেও, সেটা অন্য কারণে হবে বা তার অন্যান্য প্রবলেমের জন্য, কিন্তু পানি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আর যে ব্যাপারটা যে আহ দেখা গেছে যে একজন ডায়াবেটিক রোগী নিয়মিত একটা খাদ্যাভ্যাসের মধ্যেই থাকেন, যে সকালে এক ধরনের খাবার, দুপুরে এক ধরনের খাবার, রাতে এক ধরনের খাবার, এবং এই খাবারের আগে অথবা খাবারের পরে যে কোনো ধরনের ওষুধপত্র হয়তো বা তাদেরকে খেতে হতে পারে। হুম। সেক্ষেত্রে তারা ফলমূল, শাকসবজি নিয়মিত যা খাচ্ছে সেটা যদি খায়, তার জন্য ডায়াবেটিসের উপরে খুব একটা আহ মানে ভূমিকা রাখে না। তবে তারপরেও যদি একান্তই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, মানে নিকটস্থ কোনো ডায়াবেটিক হসপিটাল, অথবা তারা যদি নিয়মিতভাবে কোনো ডক্টরের শরণাপন্ন হয়ে থাকে, সেভাবে তার পরামর্শ গ্রহণ করতে পারে। আচ্ছা, আর ছোট্ট কোশ্চেন, যে এই যে কোক আমরা বা ইয়া হলে যে সফট ড্রিঙ্কস গুলো যেগুলো খাই, তো এগুলো কি আসলে খাওয়া উচিত নাকি এগুলো অ্যাভয়েড করা উচিত? এগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলোর সাথে তো নানা ধরনের কেমিক্যাল সংমিশ্রণ থাকে। তো দেখা গেছে যে আমাদের পানির যে ঘাটতিটা থাকে, এখান থেকে পানির ঘাটতিটা হয়তো পূরণ হওয়া সম্ভব হতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা, এদের কেমিক্যাল এবং এই কেমিক্যালের রিয়েকশনে আমাদের আরো অন্যান্য ক্ষতি হলেও হতে পারে। এইটা একটা বিষয়। তো স্বাভাবিকভাবে যে পানির যে ঘাটতিটা পূরণ করার জন্য মানুষ এই ধরনের সফট ড্রিঙ্কস খায়, এই সফট ড্রিঙ্কস খাওয়ার চাইতে আমার পরামর্শ থাকবে অবশ্যই নিয়মিত, মানে যদি সে পানিটা পান করতে পারে, সেইটা তার জন্য খুবই ভালো হবে। পানির বদলে সে স্যালাইন খেতে পারে, ডাবের পানি। তবে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস এগুলোর চাইতে এই সাধারণভাবে পানি পান করা, বা ডাবের পানি, আখের রস, এই ধরনের খাবারটা খাওয়া উচিত। সফট ড্রিঙ্কস কে অ্যাভয়েড করা উচিত। ফ্রিজের পানির বিষয়ে আপনি কি বলবেন? ফ্রিজের পানি তো অনেকে খাচ্ছে, ডক ডক করে খেয়ে দিচ্ছে। আহ ফ্রিজের পানির ব্যাপারটা, এটা সাময়িকভাবে হয়তো বা আমাদেরকে একটু আনন্দ দিতে পারে, তবে এই যেহেতু হিট স্ট্রোক, এই হিট স্ট্রোকের কারণেও কিন্তু আমরা ন্যাচারালি, সাধারণ লোকজন মনে করে থাকে, বা যারা নন মেডিকেল পার্সন তারা মনে করে থাকে যে হয়তো বা শীতকালে বা ঠান্ডা আর একটা সিজন শুরু হলেই হয়তো বা আমাদের ঠান্ডা লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। এই যে হিট স্ট্রোক চলছে বা এই যে তাপদাহ, এই তাপদাহের কারণেও কিন্তু, বা হিট স্ট্রোক মানে হিট ইনডিউসড রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমও হতে পারে। মানে এই হিট হওয়ার কারণেও কিন্তু আমাদের জ্বর হতে পারে, কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। সো আমি এই ক্ষেত্রে বলবো যে ঠান্ডা পানিটা যতটা সম্ভব অ্যাভয়েড করেই চলা উচিত। একদম সাধারণত রুম টেম্পারেচারে যতটুকু, সেইভাবে পান করতে পারে। আর খুব যদি একান্তই কেউ খেতেই চায় ঠান্ডা পানি, সেক্ষেত্রে খেতে পারে, তবে সেটা সাধারণ পানি বা সাধারণ তাপমাত্রায় রাখা পানির সাথে হালকা একটু আহ ফ্রিজের যে ঠান্ডা পানি, সেটা একটু মিশ্রিত করে খেতে পারে। তবে অধিক মাত্রায় ঠান্ডা বা ফ্রিজ থেকে একদম ডিরেক্ট বের করে যে লো টেম্পারেচারের যে পানিটা, সেটা অ্যাভয়েড করাটাই উত্তম।
দেখা যাচ্ছে কি রাস্তায় অনেক ধরনের ড্রিঙ্কস বিক্রি করছে, মানে একদম লোকালি মানুষজন, সাধারণ রিক্সাওয়ালা বা এরা খাচ্ছে। এই ড্রিঙ্কস গুলো তো আসলে কতটা মানে স্বাস্থ্যসম্মত, বা এটাকে খাওয়া ঠিক হবে কিনা? যে ধরনের ড্রিঙ্কস গুলো বাইরে বিক্রি করা হচ্ছে বা রাতে পাওয়া যাচ্ছে, এই ড্রিঙ্কস গুলো হয়তোবা আমাদের জন্য উপকারী, কিন্তু আসলে এগুলো কতটা স্বাস্থ্যসম্মত এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তো এখন এই স্বাস্থ্যসম্মত ব্যাপারটাকে যদি ওইভাবে মেনটেন না করা যায় বাইরের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো অবশ্যই বাইরের খাবারটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু এই একই খাবারগুলো যদি ঘরোয়া ভাবে তৈরি করে খাওয়া যায় বা ঘর থেকে তৈরি করে বাইরে নিয়ে যাওয়া যায়, তারপরে বাইরে দরকার হলে খেলো, সেক্ষেত্রে সেটা অবশ্যই উপকারী। কারণ বাইরের যে খাবারগুলো হচ্ছে এগুলোও তো আসলে কোনো না কোনো ভাবে ঘরেও তৈরি করা যায়। এখন প্রবলেমটা হয়ে যাচ্ছে যে বাইরে যে পরিবেশে তৈরি হচ্ছে সেই পরিবেশটা কতটা স্বাস্থ্যসম্মত বা এবং পানিটা কতটুকু খাওয়ার পরে মানে পিওর, বা ইয়া মানে রোগমুক্ত। নিরাপদ হুম। নিরাপদ হুম। হ্যাঁ, সেটাই হলো আসল। এই ব্যাপারটা নিয়ে তো একটা যদি শঙ্কা থেকে যায়, তো এই শঙ্কাটা থেকে যদি উত্তরণের উপায় থাকে বা এই ধরনের কোনো শঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হুম। অবশ্যই শরীরের জন্য উপকারী এবং কার্যকরী। মনোজ, আপনাকে ধন্যবাদ। বজলুর রশিদ ভাই, আপনার কাছে আবার একটু আসতে চাচ্ছি যে আপনি তো ডক্টরের কথা শুনলেন, তো আপনার কি পরামর্শ আবহাওয়াবিদ হিসাবে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আপনার পরামর্শটা কি? যেটা হচ্ছে ইতিমধ্যে ডাক্তার ভাই সুন্দরভাবে বলেছে। আহ, তবে আমরা আবহাওয়াবিদ হিসেবে যেটা আমরা মোটা দাগে যেটা বলবো, যে যেহেতু তাপমাত্রাটা বেসিক্যালি উঠে আপনার হচ্ছে 3টা থেকে শুরু হয়, তারপরে এটা সন্ধ্যা পর্যন্ত এই তাপমাত্রা সূর্য প্রকোপটা অনেক বেশি থাকে। বিশেষ করে আপনার যদিও 3টার সময় তাপমাত্রা আপনার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়, কিন্তু অনেক সময় দেখা যায় 3টার পরে যেও এটা কিছুটা বেড়ে যায়, এবং এর যে হিটটা রিলিজ হতে থাকে, এবং দেখা যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত হিটটা অনেক বেশি থাকে। তাই যে জিনিসটা আমি বলবো যে যারা বিশেষ করে যারা রাস্তাঘাটে যারা কাজ করে, যেমন কৃষক ভাইয়েরা, গরিব রিক্সা চালকরা, তাদের তো কাজ করতে হবে। এবং হুম। হুম। তাদেরকে আমরা আমাদের দিক থেকে পরামর্শ, তারা হচ্ছে যথাসম্ভব হচ্ছে তারা সাদা কাপড়, ঢিলা ঢালা সাদা কাপড় পরবে। তারা সাদা কাপড় হিটটা অনেকটা রিলিজ করে। ঠিক আছে, হুম। মানে আবার যদি কালো কাপড় পরে সেটা আরো তাপ শোষে নেয়, সেক্ষেত্রে আরো তাদের গরমের তীব্রতা আরো বেড়ে যাবে। তারপরে হুম। তারা যে জিনিসটা করবে, পর্যাপ্ত, যেটা ডাক্তার ভাই ইতিমধ্যে বলেছে, যে যারা পর্যাপ্ত পানি খাবে। অনেক সময় হয় কি, বুঝতে পারে না যে পানি কতটুকু খাবে। কিন্তু তারা যদি এটা একটা টাইম করে সাথে বোতল নিয়ে যায়, অনেক সময় দেখা যায় যে যারা শিক্ষিত লোক তারা বোতল ক্যারি করতে তাদের লজ্জা বোধ করে না, কিন্তু একটা রিক্সা চালক বা অটো চালক তারা সংকোচ বোধ করে। তারা দেখেন বোতল টোতল নর্মাল নেয় না, রাস্তার পাশে যে যে হুম। হুম। পানিগুলো খায়, বিশেষ করে আপনারা দেখবেন যে লেবু শরবত বা যেগুলো বানায়, ম্যাক্সিমাম এগুলো হচ্ছে যেগুলো হলে আপনার আইস গুলো হচ্ছে আপনার পচা মাছটা যে লেকে মাছকে রাইট। দিয়ে রাখার জন্য করে। এগুলো আসলে হাইজেনিক ফ্যাক্টরি থেকে তৈরি হয় না, কিন্তু তারা তো এটা বোঝে না। তারা দেখে যে ওখানে ঠান্ডা পানি আছে, ওই একটু লেবু দিলে খেয়ে নিল। এটা আমরাও বলবো, যে আবহাওয়া হিসেবে বলবো, যে তারা যথাসময় পানি বাসা থেকে ক্যারি করবে। এবং তারা মানে একটু যে টাইম টাইম মেনে পানি খাবে, অর্থাৎ একবারে টানা না খেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পর শরীর ঘামবে, তারা খাবে। তার সাথে সাথে যে জিনিসটা তারা যথাসম্ভব হচ্ছে, তারা মাথায় ক্যাপ ইউজ করবে, অথবা তারা ছাতা ইউজ যদি করবে। ছাতা ইউজ করবে যত সম্ভব। সেক্ষেত্রে অনেকটা এটা কন্ট্রোল থাকবে আশা করি। কারণ এই জি। ধরনের ওয়েদার আমাদের ফেস করতে হবে, এটা আজকে নতুন না, ভবিষ্যতে আমরা দেখছি যে এটা আরো প্রখর হবে। এই জন্য এটাকে আমাদেরকে হ্যাবিচুয়েট করতে হবে। এটাকে ওইভাবে অ্যালার্মিং বিষয় না নিয়ে, এটা আমাদেরকে কিভাবে আমরা এটাকে এই ওয়েদারকে আমরা কিভাবে সার্ভাইভ করবো, এটা তো অনেক দেশেই করে। মিডল ইস্টে জানো, ওদের তো তাপমাত্রা আরো বেশি, 45 46, তারা ওইসব জায়গায় লেবাররা কাজ করতেছে, কিন্তু তারা একটা নিয়ম মেনে, যদি ওইভাবে নিয়ম মেনে চলে, আমার মনে হয় না ওইরকম সমস্যা হবে। কারণ হিটে এক্ষেত্রে যে শরীর ঘামে, এটার উপকারিতা আছে। ডাক্তার সাহেব বলতে পারবে যে স্কিনের ডিজিজ, স্পেশালি আমারও স্কিনের ডিজিজ আছে। আমার শরীর যদি ঘামে, আমার স্কিনের খুব ভালো থাকে। আমি ইচ্ছা করে শরীর ঘামাই। শরীর বলে না, আর্মিরা বলে ঘাম রক্ত বাঁচায়। ঠিক আছে, ঘাম হয়ে রক্তকে বাঁচায়, এটাও হুম। খারাপ কিছু না। ঘামলে ভালো। এক্ষেত্রে যেটা হচ্ছে, কিন্তু তার সাথে সাথে যেটা যে থাকবে, পরামর্শ হবে, পর্যাপ্ত পানি খাবে, এবং যেটা ডাক্তারি পরামর্শ নিয়ে চলবে। যেসব যার যার যে সমস্যা আছে, ডাক্তারি পরামর্শ নিয়ে চলবে। এটা আমি আবহাওয়াবিদ হিসেবে আমি সাজেস্ট করবো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম।